পোর্টরাজ গল্পটা আজকের এই ভিডিও ক্লাসটি করবার পর তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তোমরা যারা ক্লাস 12 থার্ড সেমিস্টারে পড়ছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। আজ আমরা অন্য ভাষার একটি গল্প পড়ব। গল্পের নাম পোর্টরাজ। গল্পটি মারাঠি ভাষায় লেখা। বিশিষ্ট সাহিত্যিক শঙ্কর রাও খারাটের লেখা পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। গল্পের শুরুতেই উৎস তোমাদের একটু বলে দিই। এই পোর্টরাজ গল্পটি মারাঠি মূল গ্রন্থ বড় বালুতেদার বা বড়ে বালুতেদার এই গ্রন্থের অন্তর্গত, এবং আমরা যে বাংলা পোর্টরাজ গল্পটা পড়ছি সুনন্দন চক্রবর্তীর অনুবাদ করা, এই গল্পটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত আধুনিক ভারতীয় গল্প এই গ্রন্থের যে তৃতীয় খণ্ড সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা এখানে একটা কনফিউশনে অনেকেই পড়তে পারো, স্যার এর মূল গ্রন্থ আমরা কি লিখবো পরীক্ষায় আসলে? তোমরা তো জেনেই গেলে মূল গ্রন্থ বড় বা বড়ে বালুতেদার, এটা যদি অপশানে থাকে এটাই টিক দেবে। যদি ভারতীয় গল্প খণ্ড 3 এটা থাকে এটাতে টিক দেবে। প্রশ্ন, স্যার যদি দুটোই থাকে? দুটো কখনোই থাকবে না। যদিও বা থাকে, যেহেতু আমরা বাংলা গল্প পড়ছি তাই বাংলা গ্রন্থটা অর্থাৎ ভারতীয় গল্প খণ্ড 3 এটাকেই আমরা সঠিক বলে ধরে নেব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের জানাবো পোর্টরাজ কি বা কাদের বলে। এক কথায় বলতে গেলে দেবীর সেবায়ত, যারা দেবীর পুজো অর্চনা করে তাদের পোর্টরাজ বলা হয়। কিন্তু আরেকটু তোমাদের ডিটেলে জানাটা প্রয়োজন। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় পোর্টরাজ নামে আমরা একটি সম্প্রদায়ের হদিশ পাই। এরা কেমন? এরা গায়ে সবুজ রঙের ঘাগরা জাতীয় পোশাক পরে, হাতে একটা চাবুক নেয়, নিজের পিঠে নিজেরাই চাবুকের বাড়ি মারে, তাদের কাঁধের ওপর তারা এক দেবীর মূর্তি নিয়ে ঘোরে। এই যে পোর্টরাজ সম্প্রদায়, এরা মূলত দেবী কড়ক লক্ষ্মী বা মারি আই এই দেবীর উপাসক। গ্রামবাসীদের ধারণা অনুযায়ী গ্রামে যখন কোনো বড় বিপদ হয়, কোনো মহামারী হয়, ফসল হানি হয়, অনেকদিন খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, এরকম সমস্যায় গ্রামবাসীরা পোর্টরাজের কাছে গিয়ে নিজেদের অভাব অভিযোগ জানায়। কেন? কারণ পোর্টরাজ হলেন দেবীর সেবায়ত, যাতে পোর্টরাজ দেবীর কাছে, দেবী মারি আইয়ের কাছে গ্রামবাসীদের ক্ষোভ দুঃখের কথা জানাতে পারেন। এমনকি যদি কখনো কোনো অন্যায় হয়, পোর্টরাজ নিজের পিঠে চাবুক মেরে দেবীকে সন্তুষ্ট করেন। এই গল্প থেকে আমরা জানতে পারি পোর্টরাজ হওয়ার জন্য দেবীর কাছে মানত করা প্রয়োজন। ব্যাপারটা একটু বলি। ধরো কোনো স্বামী স্ত্রীর সন্তান হচ্ছে না, সে তখন দেবীর কাছে মানত করে, মা আমাদের যদি সন্তান হয় আমি সেই সন্তানকে তোমার সেবায়ত করব, তোমার পোর্টরাজ বানাবো। এইভাবে যদি কোনো মানত করা থাকে তবে সেই সন্তান বা সেই যে নবজাত শিশুর জন্ম হয় সে পরবর্তীকালে ধীরে ধীরে পোর্টরাজ হয়ে ওঠে। কপালে হলুদ এবং লাল কুমকুম দিয়ে এরা বড় করে ফোঁটা বা কপালের উপর তিলক পরে। এই হচ্ছে পোর্টরাজের বর্ণনা। এবার আমরা সরাসরি চলে যাব একদম লাইন ধরে ধরে গল্পের আলোচনায়। চলো শুরু করি গল্প। শঙ্কর রাও খারাটের লেখা গল্প পোর্টরাজ। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। গ্রামের পোর্টরাজের নাম কি? দামা। গল্প শুরুতেই আমি তোমাদের বলেছি পোর্টরাজ কারা। তো এই গ্রামের পোর্টরাজের নাম হচ্ছে দামা। তার বাড়ির আবহাওয়া ভারী, অর্থাৎ সিচুয়েশন, পরিস্থিতি পুরো থমথমে। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। তার বাড়ির সমস্ত জায়গাতে পাড়ার বিভিন্ন লোকেরা রয়েছেন, তারা প্রত্যেকে হাঁটুতে মাথা গুজে অর্থাৎ হেড ডাউন করে একটা দুঃখী সিম্বল বোঝাচ্ছে সেইভাবে বসে আছে। দামার বউয়ের চোখ জল ভরা। দামার বউ কান্না করছে। জল ভরা চোখ মানে চোখ থেকে জল ঝরছে। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। কিছুক্ষণ অন্তর অন্তর সে নিজের চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছছে। পাড়ার বউঝিরা আসছে। পাড়ার মেয়ে বউরা এই দামাদের বাড়িতে মানে এই পোর্টরাজের বাড়িতে আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। এটা আমরা নিজেরাও দেখেছি
যদি কেউ অসুস্থ হয় আমরা তার বাড়িতে যাই, বা যে খুব অসুস্থ তার বাড়িতে পাড়ার লোকেরা যায়, খানিকক্ষণ থেকেই আবার চলে যায়, এই রকম। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। দামার বাড়ির দরজায় কেউ না কেউ কিছুক্ষণ অন্তর অন্তর এসে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, গ্রামের লোকেরা বা বয়স্ক লোকেরা এসে শুধাচ্ছে, জানতে চাইছে, জিজ্ঞাসা করছে দুর্পদ পোর্টরাজ কেমন আছে। দুটো চরিত্রের নাম এখান থেকে মনে রাখবে। দামা এ হলো পোর্টরাজ, আর দুর্পদ এ হলো পোর্টরাজের স্ত্রী বা বউ। তার কাছে সবাই জানতে চাইছে দুর্পদ পোর্টরাজ কেমন আছে। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। মানে স্বামীর অবস্থা খুব শোচনীয়, শুধু প্রাণটুকু রয়েছে, এইটা খুব করুণ মুখে দুর্পদ জানাচ্ছে। তাকে সান্ত্বনা দিতে তখন সেই লোকেরা কি বলছে, ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেকের বাড়িতেই অন্তত একজন বিছানায়। মানে সেই লোক বলছে, আরে কেঁদো না, সারা গ্রামেই তো একই অবস্থা, প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছনায়, মানে প্রত্যেক বাড়িতে একজন করে, মিনিমাম একজন করে অসুস্থ। জানি বাবা, তাও ভয় লাগে। মানে এই যে দুর্পদ বাবা সম্বোধন করে একজনের সঙ্গে কথা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যিনি এই কথাগুলো জিজ্ঞেস করছেন দুর্পদকে তিনি একজন বয়স্ক লোক। তিনি বলছেন পোর্টরাজ কেমন আছে। উত্তরে দুর্পদ বলছে যে বাবা অবস্থা একেবারেই খারাপ, না মরে বেঁচে আছে, এই রকম আর কি। সেই লোকটি আবার বলছে, দুর্পদ কারুর যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার যাওয়ার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। লোকটি বলছে, দেখো যার যাওয়ার সময় হয়ে গেছে, যে মৃত্যু পথযাত্রী, সে মরেই যাবে, কিন্তু যার যাওয়ার সময় হয়নি, ভগবান যার আয়ু অনেক দিয়েছে, সে কিন্তু রয়ে যাবে। দুর্পদ বলছে, জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ, কিন্তু আমার স্বামীর খুব কঠিন রোগ হয়েছে। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, হয়তো মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন তার কাছে সকলে সমান। লোকটা বলল যে কেউ একজন বলেছে মা এখন ঠাকুরের মুখ চাওয়া ছাড়া আর গতি নেই, মার কাছে প্রত্যেকে সমান, কে তার ভক্ত কে সাধারণ মানুষ, মা এই ভেদভাব করে না। এই কথাটা আর কি লোকটা বলছে, একটা নেগেটিভ কথা। দেখো, যখন দুর্পদ বলল আমার খুব ভয় লাগছে, সব বাড়িতে একজন বিছনায়, এর মধ্যে লোকটা বলল যে সত্যি লোকে ঠিক কথাই বলছে, যে মার কাছে সবাই সমান, তিনি যে কাকে কখন ঝেঁটিয়ে নিয়ে চলে যাবেন তিনিই জানেন, এখন ঠাকুরের মুখ চাইতে হবে। ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছটা একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা মার বেজন্মাকে, পোর্টরাজকে ডাকে রে। দেখো, এখানে অন্ধবিশ্বাস বা কুসংস্কার, আমরা এটা বলি যে কাক ডাকা অশুভ লক্ষণ। দুর্পদ কাকের ডাক শুনে ভাবছে এ নিশ্চয়ই আমার স্বামীকে ডাকছে, অর্থাৎ আমার স্বামীর প্রাণটা কেড়ে নেবে, অশুভ সিম্বল। তাই রেগে গিয়ে বাচ্চাদের বলছে, বাচ্চারা এই বেজন্মা কাকটাকে মার। কাকটা দেখেই চলে, দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, কাক ডাকতেই থাকে, দুর্পথের ছেলে কাকের দিকে ঢিল ছোড়ে, ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে, দুর্পদ গজগজ করে আপন মনে। দুর্পদ মনে মনে ভাবে এই বেজন্মা কাকটা, মানে যার জন্মের ঠিক নেই, এটা আসলে একটা গালি, একটা খারাপ কথা। এখানে বোঝাচ্ছে এই অসভ্য কাকটা সব সময় আমাদের অভিশাপ দেয়। এই কারণেই আর কি সে দুর্পদ আপন মনে গজগজ করে এই কথাগুলো বলতে থাকে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট, মানে চারিদিকে খুব গরম, ভ্যাপসা গরম। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। সিচুয়েশন কেমন তখন? একদম আষাঢ় মাস, চারিদিকে মেঘে ঢাকা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু গরম, গুমোট গরম প্রচণ্ড, ঠান্ডা ওয়েদার নয়। দামার বাড়ির দরজায় একটা কুকুর এক টানা চিৎকার জুড়ে দিলে। এরকম সময় দামার বাড়ির দরজাতে একটা জিনিস তোমরা আবার মনে রাখো, দামাকে, দামা হলো পুরুষ মানে মেল, আর দুর্পদকে তার স্ত্রী,
সে হচ্ছে ফিমেল। তো দামার বাড়িও যা, দুর্পতের বাড়িও তাই। তো দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দুর্পতের প্রাণ শুকোয়। ওই যে কুসংস্কার, কুকুর ডাকছে কেন, নিশ্চয়ই খারাপ কিছু হবে। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, মানে কুকুর যত জোরে চেঁচাচ্ছে তার থেকে বেশি জোরে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেউ এই কুত্তাটাকে, যে হে ভগবান, কেউ এই কুকুরটাকে কেন কবরে দেয় না, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দুর্পতের পাশে বসা বউটি বলে, দুর্পথের পাশে পাড়ার একটি বউ বসেছিল, সে বলে, আরে এই কুকুর ভবিষ্যতের কথা বলছো, ওকে মেরো না, ছেড়ে দাও। তখন দুর্পাতের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দুর্পাতের আর এক পাশে বসেছিল পাড়ার আরেকটি মহিলা, তার নাম বঞ্চলা। সে বলছে, দুর্পা, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? এখানে মারি আইকে একজন দেবী, আই শব্দের অর্থ মা। তো এই মারি আইয়ের উপাসনা এরা করত। যেমন আমরা অনেকে মা শীতলার পুজো করি, মা মনসার পুজো করি, মা সন্তোষীর পুজো করি, মা দুর্গার পুজো করি, মা কালীর পুজো করি, মা শারদার আরাধনা করি, ঠিক তেমন এরা মারি আইয়ের পুজো করত। তো বলছে, মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি? এখানে যাত্রা মানে সিনেমা যাত্রা নয়। তোমরা দেখবে তোমাদের পাড়ায় যদি কখনো কীর্তন হয়, যে অষ্টম প্রহর কীর্তন, দেখবে কীর্তন শেষে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি বা একটা বাচ্চাকে কৃষ্ণ সাজিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে গোটা পাড়ায় ঘোরা হয়, যেটাকে বলা হয় নগর কীর্তন। তো তোমরা কি এরকম নগর কীর্তন দেখেছো? কমেন্টে আমায় জানিও। তো এই রকম যে নগর কীর্তনের সময় দেবতাকে সামনে বসিয়ে বাজনা বাজাতে বাজাতে তাকে নিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হয়, এটাকেই বলা হয় যাত্রা। এখানে আর কি মারি আইকে নিয়ে এইভাবে গ্রাম প্রদক্ষিণ করা হয়। তো বঞ্চনা বলছে, এই তুই কি মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি? কাকে বলছে? দুর্পদকে। দুর্পদ উত্তরে বলছে, যেতে ভুলি কি করে, মানে মায়ের যাত্রায় যেতে ভুলি কি করে। বঞ্চনা বলছে, তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। তো বঞ্চনা বলছে, আমি ভাবলাম এই বিপদের সময় তুই যদি মায়ের যাত্রায় যেতে ভুলে যাস। না, মেয়ে মা, মা যদি নির্দয়াও হয় তাকে তো কিছু দিতেই হবে। দুর্পদ বলছে, মা যদি নির্দয় হয়, আমি মায়ের মেয়ে, মা নির্দয় হতে পারেন, তবে আমার ভক্তি শ্রদ্ধা মায়ের প্রতি অটুট। মা নির্দয়া হলেও আমি কিন্তু তাকে যা দেওয়ার, অর্থাৎ ভক্তি শ্রদ্ধা, তা আমি দেবই। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। এবার বঞ্চনা বলছে, ছাড় ছাড়, এই প্রসঙ্গটা হঠাৎ মাথায় এসেছিল বলে তোকে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করেই সাধ্য কি, ওরে কেউ দুর্পদ বলছে, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করেই সাধ্য কি। তুমি বলতে পারো, আচ্ছা দেবীকে ওরে কেন বলছে? দেখো, ওর, তার, এই শব্দগুলোতে যদি চন্দ্রবিন্দু থাকে, এটা আমরা সম্মাননীয় ব্যক্তিদের ক্ষেত্রে বা যাদের আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে ওর বলতে চন্দ্রবিন্দু যেহেতু আছে, ওনার, এটা বোঝানো হয়েছে। সব দেবতার মধ্যে ওর তুচ্ছি করি সাধ্য কি, ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে, ক্রোধ তেনার বর্ণনার বাইরে, মানে মায়ের ক্রোধ বর্ণনার বাইরে তাকে কেউ হেলা ফেলা করেছে তো টের পেয়েছে ক্রোধ কেমন। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এইবার সব ভালো হয়ে যাবে। বঞ্চলা আবার বলছে, সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যে কি। বঞ্চলা বলছে যে সব দেবতার মধ্যে দেবী মারিয়াইকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা একেবারেই অসাধ্য কাজ। ওরে কেউ হেলা করেছে, কে টের পেয়েছে, ওই দেবীকে কেউ অবহেলা করলেই সে টের পেয়েছে। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, দেবীর ক্রোধ বর্ণনার বাইরে, মানে দেবী অত্যন্ত রাগী, ওকে তুষ্ট রেখে ভালো করেছিস। বঞ্চনা বলছে, যাক, দেবীকে সন্তুষ্ট রেখেছিস, দেবীর হয়ে যাত্রা করেছিস, ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে, দেখবি তোর বর এবার ভালো হয়ে যাবে। মেয়েটি দুর্পথের মুখে তাকিয়ে যোগ করে, মানে বলতে বলতে মেয়েটা দুর্পথের মুখের দিকে তাকিয়ে আরও কিছু কথা যোগ করে, এই দেখো, কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়, দুর্পা তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। বঞ্চলা বলছে, এই কাঁদিস না, মা ঠিক দেখবে, তোর স্বামীর কিছু হবে না। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেই জন্যেই তো ও পোটরাজ। এই লাইনটা মনে রাখবে। আমি কি বলেছিলাম শুরুতে? পোটরাজ হতে গেলে দেবীর কাছে এরকম মানত করতে হতো, দেবী আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো, বা দেবী আমার কোনো সন্তান নেই, আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি সেই সন্তানকে তোমার সেবক বা পোটরাজ বানাবো। তো দুর্পদ বলছে, আমার স্বামীর মা বাবা
ওকে মানত করেছিল যে ও পোটরাজ হবে, সেই জন্যেই তো ও পোটরাজ। বঞ্চলা বাই বলে, মানে বঞ্চলা বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়বে কি করে? ব্যাপারটা কি, উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলে পিলে রয়েছে? বঞ্চলা বলছে যে দেবতার সেবক হলো আমাদের দামা, পোটরাজ, সে মায়ের পোটরাজ, সকাল সন্ধে সে মায়ের পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? মা কি জানেন না দামার ঘরে ছোট বাচ্চা ছেলে আছে? তো মা কি করে এতটা নির্দয় হন? দূর্পা বলতে শুরু করে। উত্তরে দূর্পা বলে, এসব কথাই মনে জাগছে গো, মানে এসব প্রশ্ন আমার মনেও জাগছে। হ্যাঁ মা, তোর রোষে পড়লাম কেন? তারপর দেবীর উদ্দেশ্যে বলছে, হে দেবী, আমি কেন তোমার রোষে, তোমার ক্রোধে, তোমার ক্রুদ্ধ দৃষ্টিতে আমি পড়লাম? এ বাড়িতে ঢোকা স্তক, ঢোকা পর্যন্ত মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে দেবী, এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসছি আমি, মঙ্গল শুক্রবার, প্রতি মঙ্গল শুক্রবার তোমার নামে আমি উপোস করেছি। হ্যাঁ মা, বছর বছর তোমার যাত্রা করেছি, প্রতি বছর তোমায় নিয়ে কীর্তন, মানে নগর কীর্তন, মানে যাত্রা করেছি। তোমাকে দুধে দইয়ে চান করাই, চান মানে স্নান, তোমাকে দুধ দিয়ে দই দিয়ে স্নান করিয়েছি। সবুজ শাড়ি পরাই, দেবীর প্রিয় কাপড়ের রং সবুজ, তোমাকে সবুজ কাপড় পরাই। কপালে হলুদ কুমকুম দিই। হলুদ হচ্ছে হলুদ রঙের, হলুদ বাটা আমরা চিনি, আর কুমকুম হচ্ছে লাল রঙের এক ধরনের সিঁদুরের মতো। তোমরা দেখবে অনেকের কপালে হলুদ সিঁদুরের একটা ফোঁটা মতো মনে হয়, ওইটা হচ্ছে হলুদ কুমকুমের ফোঁটা। তো বলছে দেবীর কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই, তোমার সামনে প্রসাদ দিই ভোগ হিসেবে, নারকেল দিই। প্রতি আষাঢ়ের অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। এখানে ভেজা শাড়িতে গড়াগড়ি খাওয়া নয়, তুমি দেখবে ভেজা কাপড়ে স্নান করে অনেকে দণ্ডি কেটে দেবে, মানে ঠাকুরের কাছে যায়, বা হয়তো পুকুর থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত আসে, মানে শুয়ে শুয়ে। ওই যে ওইভাবে আমি তোমার সামনে গড়ান দিই। বছর বছর যেমন পারি তেমন দিই, ছাগল দিতে না পারলে কুকুরও দিই। কুকুরো মানে কি, মোরগ। আমি যদি তোমার সামনে ছাগল বলি দিতে না পারি, তাহলে মোরগ দিই। তোমার দোরে রক্তের ছড়া দিই, তোমার ঘরের দরজায় রক্ত ছিটিয়ে দিই। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, তোমার সামনে পিদিম দিয়েছি, প্রদীপ দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? এগুলো দামা একা একা আক্ষেপ করে বলছে, মা, যেদিন থেকে বিয়ে হয়ে এসছে আমি তোমায় কত ভালোবেসেছি, তোমার কত সেবা করেছি, তাহলে আমার কপালে এই দুর্ভোগ তুমি কেন দিলে? মা, তোমার লীলে বুঝি না। দুর্পদ বলেই চলে, বলেই চলে। তার গলায় আরতি, মানে মায়ের কাছে সে আর্তকণ্ঠে তার আবেদন জানাচ্ছে, তার কণ্ঠে রয়েছে মায়ের প্রতি আরতি। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও, তার হাগাবমি বন্ধ করে তাকে ভালো করে দাও। অর্থাৎ আমরা বুঝতে পারছি পোর্টরাজের আর কি পেট খারাপ, সঙ্গে বমি চলছে। আবহাওয়া থমথমে, গ্রামের আবহাওয়া চারিদিকে থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। সেই কাকটা দূরপথের বাড়ির বাইরে বসে নিম গাছে সোজা ডেকেই যাচ্ছে। শুনে তার হাত পা স্থির, সেই কাকের ডাক শুনে দূরপথের হাত পা পুরো স্থির হয়ে আসছে। রাতে একটা ফেউ, ফেউ মানে হচ্ছে শিয়াল, বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকার ছেড়ে। একটি বাজার চলতি নোট বই আমি দেখেছি এরকম, প্রশ্ন করা হয়েছে তীক্ষ্ণ চিৎকারে কে অন্ধকার চিরেছে, সেখানে অপশানে ফেউ আছে, শিয়ালও আছে। এই রকম বিভ্রান্তিকর প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে দেবে না। দেখো, ফেউও যা, শিয়ালও তাই, তবে যদি দেয় সেক্ষেত্রে তোমরা যেটা বইয়ে আছে সেটা লিখবে, অর্থাৎ ফেউ। আর দূরপথের বুকের ধুকপুকানি পলকের জন্য থমকায়, মানে দূরপথ যেন আরও, যেই শিয়ালের ডাক শুনছে সে মানে বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে শিয়াল ডাকছে, ওই যে কুসংস্কার, মন কু গাইছে, তাহলে কি খারাপ কিছু হবে, তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁ খাঁ লাগে, সামনে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল, মানে গায়ের যে প্রধান মুখিয়া মোড়ল,
তার চেলা, মানে মোড়লের সঙ্গে দেখবে সবসময় সাঙ্গপাঙ্গ 3-4 জন চেলা চামুন্ড থাকে, তারা দুয়ারে আসে, পোটরাজ বা দামা বা দূরপথের বাড়ির দরজায় আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি দামা? পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছো? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে এবং লোক 4জনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসে গো। একজন দেখে একটু জোরে জোরে বলছে, আচ্ছা গ্রামমণ্ডলের লোকেরা এসছে, গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসছে গো। বঞ্চলা বলে, সেই মুহূর্তে সেই বঞ্চলা আর কি দূরপথের প্রতিবেশিনী, তার পাশের বাড়ির এক মহিলা, তার বান্ধবী আর কি, সে বলছে, সে তো সত্যিই, পোট্রাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই, 3 দিন হয়ে গেল পোট্রাজ রোদে বেরোয় না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছনায়, কে কি বলবে, কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে, মানে মেয়েরা এইসব নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করলো যে সব বাড়িতে একজন করে বিছনায়, কে কার যে কী হবে কেউ জানে না, সবাই তবু একে অন্যকে বলছে, আচ্ছা ভালো আছো, সুস্থ আছো কিনা, এইসব। ভুলো না দামা গায়ের পোটরাজ। আর এখন যখন মা খেলা শুরু করেছেন, মানে মা তার ভয়ঙ্কর খেলা, তার লীলা, তার ক্রোধ, এগুলো শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে, অর্থাৎ মায়ের কুপিত দৃষ্টিতে, মায়ের ক্রুদ্ধ দৃষ্টিতে পড়বে। আহ, এই তাই এই দরে লোককে আসতেই হবে। এজন্য মা এই দরজায় লোককে আসতেই হবে, কারণ গ্রামের লোকেরা যখনই বিপদে পড়ে, যখনই দেবী কুপিত হন, তাদের বিশ্বাস পোটরাজের কাছে গেলে পোটরাজ মায়ের কাছে আবেদন জানিয়ে সব কিছু ঠিক করে দেবে। এজন্য গ্রামে যখনই কোনো বিপদ ঘটে, সবাই এই দরজায়, অর্থাৎ পোটরাজের বাড়ির দরজায় আসে। মেয়েরা যখন কথা বলছিল, দূরপথ দরজার কাছে গেল, মানে পোটরাজের বউ, দামার বউ দরজার কাছে গেল। বাইরে আসতে আসতে আঁচল দিয়ে চোখ মুছল দূরপথ, মানে সে কান্না করছে। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই। আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখবে। দেখি কজন গল্পটা মনোযোগ দিয়ে শুনছো। যে পোটরাজ কতদিন রোদে বেরোয় না, এটা 1 দাগ, এবং 2 দাগ, কাকটা কোন গাছে বসে ডাকছিল, 1 আর 2 দাগ দিয়ে দুটো উত্তর আমাকে লিখে জানিও। তার অবস্থা দেখে মোড়ল শুধোয়, মানে দূরপথ এরকম চোখ মুছতে মুছতে আসছে, এসব দেখে আর কি মোড়ল জানতে চাইছে, জিজ্ঞাসা করছে, দামা কোথায় এ কদিন? ঘরে বিছনায়। বিছনায় কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। তুমি যদি বাজার চলতি নোট বইগুলো দেখো, সেখানে একটি প্রশ্ন পাবে যে দামার কোন রোগ হয়েছিল। উত্তরে লেখা আছে দামার ওই পক্স বা হাম এরম কিছু হয়েছিল। কিন্তু দেখো, হাম বা পক্স হলে, আমি টার্মসটা যেটা আর কি দূরপথ বলেছিল সেটাই ব্যবহার করছি, হাগা বমি, অর্থাৎ পটি এবং বমিটিং, এটা হয় না। এটা কোন রোগে হয়? কলেরা রোগে হয়। তো এই জায়গাতে কিন্তু হাম বা পক্স রোগের কথা বলা হয়নি, এখানে কলেরা রোগের কথাই বলা হয়েছে। তাহলে তুমি বলবে, আমি তো জানি মায়ের দয়া বলতে পক্সকে বোঝায়, ব্যাপারটা তা নয়। আগেকার দিনে যখন কেউ কোনো মহামারীতে কোনো গ্রাম আক্রান্ত হতো বা কেউ কোনো রোগে আক্রান্ত হতো, তারা ধরে নিত দেবী রেগে গেছে, দেবী মানে মা, মা রেগে গেছে, তাই এই রকম শাস্তি দিচ্ছেন। এজন্য তারা দেবী বা মাকে খুশি করবার জন্য সেই রোগের নাম না বলে বলতো, এটা মায়ের দয়া। আমরা যেমন মায়ের দয়া বলতে পক্স বুঝি বা হাম বুঝি, এখানে কিন্তু সেটা নয়, এটাই আমার মনে হয়েছে। আর একটা বিষয়, আমি তোমাদের আদুরিনী গল্প পড়িয়েছিলাম, সেখানের একটা নতুন সংশোধনী এই ভিডিওর শেষে থাকবে, অবশ্যই তোমরা সেটা দেখে নিও। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। মোড়ল অবাক হয়ে বলছে, কি বলছো? মা নিজের ভক্তের প্রতি আঘাত এনেছেন? মা নিজের ভক্তকেই আঘাত দিয়েছেন? আর একজন বলে, মোড়লের পাশে দাঁড়ানো তার এক চেলা বলছে, নয় কেন, মানুষ তো সে। সে বলছে যে দামা তো একজন মানুষ, তার মধ্যেও ভালো মন্দ থাকবে, পাপ পুণ্য থাকবে, দেবী তাকেও শাস্তি দেবেন। তা ঠিক, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস। সেটা ঠিক যে দামা রক্ত মাংসের মানুষ, কিন্তু দামা তো সকাল সন্ধ্যা দেবীর ছায়াতেই বসবাস করে, অর্থাৎ সকাল সন্ধ্যা দেবীর আরাধনা করে।
কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। মানে এই সব কথাগুলো গ্রামমণ্ডলের লোকেরা, অর্থাৎ মোড়ল ও তার সঙ্গে থাকা চেলারা আলোচনা করছে। তা ঠিক, মোড়ল বলছে হ্যাঁ এটা ঠিক কথা। তারপর দূরপথের দিকে তাকায়। দূরপথ, আমাদের আর একবার যাত্রা করতেই হবে। মোড়লের মাথায় একটা প্ল্যান এলো যে দূরপথ আমাদের কিন্তু আর একবার যাত্রাতে বেরোতেই হবে। হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। মানে এখানে মোড়লের মাথায় একটা প্ল্যান এলো যে আমরা দেবীকে খুশি করবার জন্য আবার একবার যাত্রা বের করব। দূরপথ বলল হ্যাঁ। এবার মোড়ল বলছে কিন্তু আমাদের সেবায়ত, সেবায়ত মানে দেবীর সেবক অর্থাৎ পোটরাজ, না হলে যাত্রা করা যাবে কি করে? যদি আমরা সেবায়ত না পাই তাহলে আমরা যাত্রা করব কি করে? এবার দূরপথ বলছে ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে, আমার স্বামীটা, আমার পুরুষটা, সে যে অসুস্থ হয়ে পড়ে আছে। দূরপথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। মোড়ল বলছে যে করে হোক মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। দূরপথও বলছে ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, মোড়লের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজন বলছে ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আর একজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে, অর্থাৎ গ্রামের যেটুকু সীমানা তার বাইরে, আর গ্রাম পার করে অন্য জায়গায় বা গ্রামের কিনারে দেবীকে রেখে আসতে হবে। জানি, কিন্তু পোটরাজ যে বিছনায় পড়ে আছে কি করে করবে? মোড়ল বলছে যে আমাদের পোটরাজ তো অসুস্থ, তাহলে যাত্রাটা সে কি করে করবে? মোড়লের মানে মোড়ল এই কথা বলতে দূরপথ বলে, মানে মোড়ল এই কথা বলাতে আর কি দূরপথ উত্তর দেয়, যদি পোটরাজ বিছনায় পড়ে থাকে সারা গা যাত্রায় যাবে না কেন? হ্যাঁ আমি মানছি পোটরাজ বিছনায় পড়ে আছে, কিন্তু আমরা সারা গ্রামের লোকরা কেন যাত্রায় যেতে পারবো না? চলো আমরা যাই। তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? এই প্রশ্নটা গ্রাম প্রধান তুলল। তা অবশ্য ঠিক। এবার দূরপথ বলছে এটা ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দূরপথ এই কথা বলতে গা বুড়োরা, এখানে গা বুড়ো বলতে গ্রামের প্রধানেরা, মানে গ্রামের মোড়ল ও তার সঙ্গী সাথীরা, তারা শলা লাগালো, নিজেদের মধ্যে পরামর্শ শুরু করলো, শলা পরামর্শ শুরু করলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? এইখানে অনেকেই আমায় প্রশ্ন করো গল্পটা পড়বার পর, আচ্ছা পোটরাজ বা এই দামার কি ছোট ছেলেও ছিল? দেখো, এইটা কিন্তু গল্পে স্পষ্টভাবে বলা নেই দামার কতগুলো ছেলে মেয়ে। এখানে শুধু বড় ছেলের প্রসঙ্গই আছে, তাই আমরা এটুকুই পড়ব। এবার দূরপথ বলছে হ্যাঁ, ও হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গাটায় ও যদি যাত্রাটা করে ক্ষতি কি? এবার গ্রাম মোড়লের মাথায় একটা প্ল্যান এলো যে তোর ছেলে যখন আছে তাকে দিয়েই যাত্রা করাই, ওর বাবার জায়গায় ও যাত্রা করুক। দূরপথ বলছে অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? উত্তরে মোড়ল বলছে পোটরাজ যদি নাও হয় এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতেই হবে। বলছে যে এই, ওর বাবা যদি পোটরাজ হয়ে না বেরোয় তোদের ফ্যামিলি থেকে একজন না একজনকে পোটরাজ তো হতেই হবে। দূরপথ বলছে তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি আর পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা, তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করা দরকার। এবার দূরপথ বলছে দেখো, এমনি এমনি তো কাউকে পোটরাজ করা যায় না, দেবীর কাছে মানত করে কাউকে পোটরাজ করতে হয়, দেবীর জন্য যাত্রা করতে হয়। মোড়ল বলছে করুক না, ও কি এসে যায়, তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দূরপথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। সে যতই শোনে ততই ঘামে। বাকি জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো, মানে সে খুব উত্তেজিত হয়ে পড়ছে যে কি, আমাকে পোটরাজ বানাবে, আমার ঘাড়ের উপর সারা জীবন আমার মায়ের মূর্তি নিয়ে আমার ঘুরে বেড়াতে হবে, আমাকে নিজের পিঠে নিজে চাবুকের বাড়ি মারতে হবে। এই সব ভেবেই সে আতঙ্কিত হয়ে পড়ল। ইতিমধ্যেই মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো, মানে যে সব জানে, সে বলে উঠল ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে। তোর ছেলে যদি রাজি না হয় তাহলে গোটা গ্রামটাই মায়ের কোপে, অর্থাৎ মা কুপিত হবেন, মায়ের রাগে মায়ের ক্রোধে পড়বে। হতে পারে,
কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ হয়ে থেকে যেতে হবে। এইটা আর কি আমার বউ দুর্পদ বলছে যে আমার ছেলেকে যদি একবার পোটরাজ বানাই, ওকে তো সারা জীবন পোটরাজ হয়ে থাকতে হবে। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালোই তো। এবার গ্রামমণ্ডলের লোকেরা অর্থাৎ গ্রামের মোড়ল বলছে যে হ্যাঁ ভালো, তোর ছেলে সারা জীবন পোটরাজ থাকবে। তোমরা বলছো ছেলে আবার হাই স্কুলে ইংরেজি পড়ছে, বলছে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ শিক্ষিত করবে বলে হাই স্কুলে ইংরেজি পড়াচ্ছি, তুমি বলছো ওই ছেলেকে আমি পোটরাজ বানাই? তো পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। মোড়ল বলছে যে এই ও পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? এর পাশে দুর্পদ বলছে তুমি যা বলছো তা নয়, ও বাচ্চা মানুষ, ও আদৌ হতে চায় কিনা, ওর কেমন লাগছে এটা তো জানা জরুরি। মোড়ল এবার বলছে বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের, মানে খুব জেদি একরোখা গোছের কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা, হ্যাঁ না না? গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। মিছিলের মধ্যে একজন একরোখা গোছের অর্থাৎ খুব রাগী গোছের একজন জেদি গোছের লোক ছিল। সে রেগে রেগে কর্কশভাবে বলল, এই তোর ছেলেকে পাঠাচ্ছিস হ্যাঁ কিনা বল, মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো, মানে রাগের চোটে কি করবে, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দূরপাঠ ঠিক সেই সময় জবাব দিল, এরম কথায় মায়ের রাগ কি পড়বে? মানে তোমরা যেমন থ্রেট দিচ্ছ, যেমন হুমকি দিচ্ছ, হুমকি দিয়ে একজনকে পোটরাজ বানালে মায়ের কি রাগ তাতে পড়বে? মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে, মানে ঘরে গিয়ে সে দুঃখ করতে থাকে, কপালে করাঘাত, মানে যখন কেউ দুঃখ পায় বা বড় কোনো শোকের কথা শোনে তখন কপাল চাপড়ায়, তার বউ মেঝেতে পড়ে কপাল চাপড়াতে লাগলো, অর্থাৎ দুর্পদ এটা করতে লাগলো। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্পদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন, ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়াইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে, চেঁচিয়ে ডাকে, আনন্দ আনন্দ। এই গ্রামমণ্ডলেরা যে থ্রেট করলো, এতে আনন্দ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, রেগে গিয়ে, ভীত হয়ে, শঙ্কিত হয়ে হনহন করে বাড়ির থেকে বেরিয়ে মারি আইয়ের থানের দিকে এগিয়ে গেল। আশঙ্কায় ছেলের নাম ধরে ডাকতে থাকলো দুর্পদ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়, কিন্তু আনন্দ বেশি সময় দাঁড়ায় না, খুব তাড়াতাড়ি চলে যায়। সেদিন অনেক রাতে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে, অর্থাৎ তাকে দেখে মনে হয় কেমন একটা ভাবুকভাবে রয়েছে, কেমন একটা নেশার মধ্যে রয়েছে, আচ্ছন্নভাবে রয়েছে, এই রকম। রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। আনন্দ বাড়ির পাশের নদীতে স্নান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখন যারা আছে তাদের কথা সে শোনে, মন দিয়ে শোনে। তোমরা প্রথমেই জেনেছো যে তার বাবা অসুস্থ বলে বাড়ি ভর্তি সবসময় লোক থাকছে, এই আসছে সে যাচ্ছে। সে বাড়িতে ঢুকে শুনছে বাবার পাশে বসে যে একটা কথা আলোচনা করছে পাড়ার মহিলারা। কি শুনেছ? মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন, মানে মা নিজে গায়ের ধারে গিয়ে বসে আছেন। হ্যাঁ ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসারে ওনার হাতে। মানে মহিলারা এইগুলো আলোচনা করছে। ঠিক কথা, দেবীর লীলা। একজন বলছে একদম একদম ঠিক বলেছিস, সে তো দেবীর লীলা, পেত্তয় যায় না। এইখানে পেত্তয় মানে কি, বিশ্বাস, মানে দেবীর লীলা এখানে, মানে বিশ্বাস এখান থেকে ছাড়া যায় না, এখানে মানে বিশ্বাস ত্যাগ করা যায় না। একদমই তাই, যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোচ্চক্ষু সামনে চেয়ে আছেন। তাই কি খালি, সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে, সারা গ্রামের লোক সেখানে উপচে পড়েছে। এইগুলো আর কি আলোচনা করছে। বাড়িতে ঢুকে আনন্দ শুনলো যে দেবী একা একা চলে গেছে। দেবীকে দেখে মনে হচ্ছে খুব খুশি। দেবীর পরনে নতুন বস্ত্র, নতুন অলংকার, গ্রামের লোক সেখানে ভেঙে পড়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে। এই কথার মাঝখানে দুর্পদ ঢোকে। সত্যি সত্যি নাকি? তার মনে এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজে গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটা নিজে বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস
দেবীর চক্কর এবার কেটে যাবে। গায়ের লোক বিশ্বাস করে নিয়েছে মা যখন নিজে গ্রামের বাইরে চলে গেছে, এই যে যে চক্কর চলছিল দেবীর, এইটা কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোটরাজ বটে, গ্রামের সবাই বলছে উরি বাবা, দামাকে দেখো, দেবী কত ভালোবাসে। দেবীর দামা অসুস্থ, দেবী নিজের রাগ কমানোর জন্য নিজে হেঁটে চলে গেছে গ্রামের বাইরে। বলছো তাই? ধ্রুপদের আর খুশি ধরে না। মানে স্বামীর সম্পর্কে প্রশংসা শুনে স্ত্রী তো খুব খুশি। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। গ্রামের সবাই বলছে দামার ভক্তির কারণেই মা গ্রামের বাইরে চলে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা, যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল। দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল। খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে। ব্যাপারটা বোঝো, আমাদের যত অসুস্থতা না, এটা অনেকটা মানসিকও। তুমি যদি মানসিক দিক থেকে স্ট্রং থাকো, দেখবে তুমি শারীরিক দিক থেকে অনেকটা স্ট্রং হয়ে উঠবে। তুমি ধরো বড় আর কি একজন দৌড়বাজ, খুব ভালো দৌড়তে পারো, ভালো রান করতে পারো। তুমি ধরো রানের শুরুতে ভাবলে এই বড় বড় ছেলেগুলোর সঙ্গে আমি মনে হয় পারবো না। তোমার কনফিডেন্স ব্রেকডাউন হলে তুমি দেখবে যে তুমি যত ভালো চ্যাম্পিয়নই হও না কেন, দৌড়তে পারছো না বা তাদের থেকে পিছিয়ে পড়ছো। আবার উল্টো দিকে তুমি ধরো গেলে, তারা হয়তো অনেক বড় চ্যাম্পিয়ন, তুমি জানো না, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে, তুমি মনে মনে বলে আমি তো এদের হারিয়ে দেবোই। তোমার কনফিডেন্স বেশি থাকবে, দেখবে তোমার স্পিড ভালো হবে, তুমি ভালো পারফরমেন্স করতে পারবে। এখানে ঠিক তাই, যখনই গ্রামের সবাই আলোচনা করছে পোট্রাজের ভক্তির জোরে দেবী নিজে গ্রামের সীমান্তে চলে গেছেন, এই সব শুনে পোট্রাজের মনেও আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়ছে। সেও উঠে বসলো। তারও মনে হচ্ছে যেন শরীর থেকে রোগ চলে গেছে। জল খেলো, তারপর ভাতের পায়েস খেলো। ভাতের পায়েস বলতে এক্স্যাক্ট এখানে কি বোঝানো হয়েছে সেটা বলা মুশকিল, তবে এখানে ফেনা ভাতকে বোঝানো হতে পারে। তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করল। এই যে আবার সেই আলোচনা, তখনও ফিসফিসানি হচ্ছে। এখানে না, এই যে যে দুটো লাইন আছে, এই যে যে দুটো লাইন তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত ভুল করে ছাপা পড়েছে। এই দুটো আগের লাইন, এটা এর সঙ্গে সম্পর্কিত নয়। সবাই বলছে সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিবোধ, নিবোধ মানে পুজোর নৈবেদ্য, মানে প্রসাদ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। চারিদিক থেকে পুজোর আওয়াজ শোনা যাচ্ছে, সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছয়। ঢাক বাজছে, ঢোল বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তরা উল্লাসে চেঁচিয়ে ওঠে মারিয়াই কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। ওই যে বললাম, তার আত্মবিশ্বাস বাড়ছে, সেও সুস্থ হয়ে উঠছে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত উল্লাসধ্বনি, নারী পুরুষের কণ্ঠ থেকে বেরোচ্ছে, নিঃসৃত হচ্ছে উল্লাসধ্বনি, আনন্দধ্বনি। তারা উল্লাস করে বলছে মারিয়াই কি জয়, দামা পোটরাজ কি জয়। তারা এখন দামার নামেও জয়ধ্বনি দিচ্ছে। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়, মানে খুব আনন্দে উজ্জ্বল হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। মিছিলের থেকে একজন এসে দামার গলায় ফুলের মালা পরিয়ে দিল, হলুদ ফুলের মালা, তার নামে জয়ধ্বনি দিল। আনন্দ এসে দাঁড়িয়েছিল, আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিলটা দেখে সে খুব কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে তার মুখ। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে, মানে দামা ঘরে চলে গেছে, শুধু আনন্দ বাইরে। আর তার মা দূরপথ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। মানে মারিয়াই যে গ্রামের ধারে চলে গেছিল, মনে আছে, সেটা আনন্দই রেখে এসছে। আনন্দ যখন শুনল যে তাকে পোটরাজ বানানো হবে গায়ের বাইরে মাকে নিয়ে যাওয়ার জন্য, সে তখন হনহনিয়ে দেবীর থানের দিকে গেল এবং এই কুসংস্কার সে মানেনি। সে নিজেই দেবীকে গিয়ে গ্রামের বাইরে রেখে এসছে। চমকে ওঠে দূরপথ, আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি? সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না?
আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে, মানে সে হেড ডাউন করে ফেলে, মাথা নত করে, পা কাঁপছে, মানে দূরপথ মানে ঠক ঠক করে কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। অর্থাৎ আনন্দ যে কাজটা করেছে তার মা এতে সমর্থন জানালো। এই জড়িয়ে ধরাটা তার প্রমাণ, এতেই আনন্দ হেসে ওঠে। এবার আনন্দ হাসে। এতক্ষণ আনন্দের মধ্যে টেনশন ছিল, আমি কি ভুল করলাম, মা কি বলবে। মার কাছে যখন সত্যিটা বললো, মা যখন এটা অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, তখন আনন্দ হেসে উঠল। এই গল্পটা বাংলায় অনুবাদ করেছেন, তার নাম লেখা সুনন্দন চক্রবর্তী। বন্ধুরা, কেমন লাগলো গল্প? তোমাদের বলেছিলাম যে আদরিণী গল্পে একটি জায়গায় একটু ত্রুটি কারেকশনের প্রয়োজন আছে। চলো সেটা দেখে নিই। আদরিণী গল্পে আর কি হস্তি ভাড়ার বিজ্ঞাপনের অংশটা রয়েছে, এখানেই একটা ত্রুটি তোমাদের সংশোধন করিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেক্সট বইয়ে, এমনকি সাজেশন বইয়ে, বা তোমার কাছে কোনো কোম্পানির নোট বই থাকলে সেখানেও এটা কারেকশান করে নেবে। এক্সক্লুসিভলি এটা আমি ইউটিউবে সম্ভবত প্রথম তোমাদের জানাচ্ছি। এখানে বলা আছে হাতি ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। ঠিক আছে। হস্তিনীর খোরাকি অর্থাৎ হাতিকে খেতে দেওয়ার খরচ 1 টাকা, তাও ঠিক আছে। মাহুতের খোরাকি, এইটাকে আমরা মনে করছিলাম শূন্য, কিন্তু এই যে যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এঁকে দিই, এই যে এরকম, এটা প্রাচীনকালের হিসাব পরিমাপের একটা সিম্বল, যার মানে 8 আনা, অর্থাৎ 50 পয়সা। অর্থাৎ হস্তিনীর খোরাকি 1 টাকা, মাহুতের খোরাকি হচ্ছে 50 পয়সা বা 8 আনা। একুনে মানে মোট 3+1+50 পয়সা, 4.5 টাকা। 4-এর পরে এই সিম্বলটা দেওয়া মানে 4 টাকা 8 আনা, বা 8 আনা বলা যেতে পারে, 50 পয়সাও বলা যেতে পারে। সহজভাবে বলতে গেলে এই যে যে সিম্বলটা আমি আঁকলাম, দুটো দাড়ি দিয়ে একটা শূন্য মতন, এটা একটা প্রাচীনকালের হিসাবের সিম্বল। আমি তোমাকে জানাচ্ছি, এটা আমাকে আমার বাবা জানিয়েছেন। বাবা তো মাঠে কৃষিকাজের সঙ্গে যুক্ত আমার। ওনারা নাকি এইভাবে সিম্বল দিয়ে আগে হিসেব করতেন, অনেক আগে এরম নাকি হতো। তারপর আমিও অনেক চেক করে দেখলাম, হ্যাঁ এটার মানে কিন্তু 8 আনা। বোঝা গেল? আমি যখন ভিডিও বানাচ্ছি, এটা মে মাসের লাস্ট উইক, এখনো পর্যন্ত কিন্তু তোমরা হাতে টেক্সট বই পাওনি বলে অনেকেই জানিয়েছো, কিন্তু হিসেব করলে দেখা যাচ্ছে 3 মাস পরেই পরীক্ষা। এই পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত করবার জন্য তোমাদের জন্য আমি লিখেছি সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার 3 এর সবুজ রঙের এই বইটি। তোমরা অতি অবশ্যই যাদের প্রয়োজন বইটি নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করে নাও। অনলাইনেও পাওয়া যাচ্ছে, কলেজ স্ট্রিটেও পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে। যারা বই পড়ছো, কেমন লাগছে তোমাদের অভিজ্ঞতা, অনুভূতি আমাকে লিখে জানিও। আগামী ক্লাসে এই রকমই অন্য বাকি থাকা গল্প কবিতা নিয়ে আমি হাজির হব। অলরেডি তোমাদের থার্ড সেমে যা যা আছে প্রায় সবটাই আমি পড়িয়ে দিয়েছি, বাকি যেটুকু আছে আগামী ক্লাসগুলোতে সেগুলোও করিয়ে দেব। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।